এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব বায়োটেকনোলজির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, যার নাম জিন থেরাপি। এই বায়োটেকনোলজির ক্ষেত্রে, এই জিন থেরাপির ক্ষেত্রে বায়োটেকনোলজির অবদান নিয়ে আমার আলোচনা। তো প্রথমত, জিন থেরাপি কি, বা একটা বিশেষ চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতিতে বা যে উন্নত চিকিৎসা পদ্ধতিতে আমাদের ত্রুটিপূর্ণ জিন বা স্বাভাবিক জিনকে স্বাভাবিক বা ত্রুটিমুক্ত জিন দ্বারা প্রতিস্থাপন করা হয়, তাকে বলা হয় জিন থেরাপি। আমার প্রথম আলোচ্য বিষয় হল জিন থেরাপি কি। জিন থেরাপি কি? আরো ভালো করে বলা যায় যে বিশেষ উন্নত চিকিৎসা পদ্ধতিতে বংশগত রোগ নিরাময়ের জন্য এই রোগ নিরাময়ের উপাদান বা স্বাভাবিক জিনকে কোনো ব্যক্তির দেহে স্থানান্তরিত করা হয়। ত্রুটিপূর্ণ জিনযুক্ত ব্যক্তির দেহে স্থানান্তর করা হয়, অথবা ত্রুটিপূর্ণ জিনকে স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপিত করা হয়, অথবা ত্রুটিপূর্ণ জিনের বহিঃপ্রকাশে বাধা সৃষ্টি করে চিকিৎসা করা হয়, রোগ নিরাময় করা। তারই নাম হচ্ছে জিন থেরাপি। এই জিন থেরাপি সাধারণত বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রোগের ক্ষেত্রে বর্তমানে প্রযুক্ত হচ্ছে এবং জিনগতভাবে রোগ নিরাময় করা হয়। ফলে পরবর্তী প্রজন্ম বা পরবর্তীকালে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য উল্লেখযোগ্য চিকিৎসা পদ্ধতি। এটা আবার কয়েকটা প্রকারভেদ আছে। এর প্রকারভেদ এই জিন থেরাপি, এটা সাধারণত ভাগ করা হয়েছে। এক হচ্ছে ইন ভিভো বা ক্লাসিক জিন থেরাপি, আরেক হচ্ছে ইন ভিট্রো বা নন ক্লাসিক জিন থেরাপি। এর আবার ভাগ করা এমব্রায়ো জিন থেরাপি, আবার ভাগ করা দেহকোষ বা সোমাটিক জিন থেরাপি, বা ভাগ করা হয় জনন কোষ জিন থেরাপি বা স্টেম সেল জিন থেরাপি। তো ইন ভিভো জিন থেরাপিটা কি? এই পদ্ধতিতে টার্গেট কোষে সরাসরি স্বাভাবিক জিনকে প্রবেশ করানো হয়, প্রবেশ করিয়ে রোগ নিরাময় করা। একে বলা হয় ইন ভিভো বা ক্লাসিক্যাল জিন থেরাপি। আর ইন ভিট্রো বা নন ক্লাসিক্যাল, এখানে আক্রান্ত ব্যক্তির বা ত্রুটিযুক্ত জিন যে ব্যক্তির দেহে আছে, সেই কোষ বা সেই কলাকে সংগ্রহ করা, তারপরে সেই কলা বা কোষের মধ্যে বিশেষ পদ্ধতিতে ত্রুটিমুক্ত জিন বা স্বাভাবিক জিনকে প্রবেশ করানো, অথবা ত্রুটিযুক্ত জিনকে স্বাভাবিক জিনের দ্বারা প্রতিস্থাপিত করা, অথবা ত্রুটিযুক্ত জিনের স্বাভাবিক বহিঃপ্রকাশের বাধা সৃষ্টি করা, তাকে বলা হয় ইন ভিট্রো বা নন ক্লাসিক্যাল জিন থেরাপি। এটা ছাড়াও এই পদ্ধতি যদি এমব্রায়ো বা ভ্রূণের কোষে করা হয়, তবে তাকে বলে এমব্রায়ো জিন থেরাপি। আর এই পদ্ধতি যদি দেহকোষে করা হয়, তাকে বলা হয়
সোমাটিক জিন থেরাপি। এই সোমাটিক জিন থেরাপির সাথে অ্যালজাইমার, পার্কিনসন, লিভার সিরোসিস প্রভৃতি রোগের নিরাময় করা। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, এই ইনভিভো জিন থেরাপির মাধ্যমে ক্যান্সার, এইডস, সিস্টিক ফাইব্রোসিস প্রভৃতি রোগের চিকিৎসা করা। আচ্ছা, সোমাটিক জিন থেরাপি বা দেহকোষ জিন থেরাপির কথা বললাম। এবার জনন কোষ, সাধারণত ডিম্বাণু শুক্রাণুর মধ্যে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে স্বাভাবিক জিনকে প্রবেশ করিয়ে ত্রুটিযুক্ত জিনের বহিঃপ্রকাশে বাধা দেওয়া হয়। এটা জনন কোষের জিন থেরাপি। এই জনন কোষের জিন থেরাপি বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, কিন্তু দেহ কোষের জিন থেরাপি বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না। আর যদি দেখা যায় যে অস্থিমজ্জা স্টেম সেল এই ইনভিট্রো পদ্ধতিতে সাধারণত ত্রুটিপূর্ণ জিনযুক্ত স্টেম সেল এর মধ্যে বিশেষ করে দেখা যায় রেট্রোভাইরাসের মধ্যে এই রেট্রোভাইরাসের দ্বারা সুস্থ জিন প্রবেশ করিয়ে ওই জায়গায় ওই ত্রুটিমুক্ত জিনের প্রতিস্থাপন করা হয়। তবে করে আবার লোহিত এই অস্থিমজ্জাতে ওই স্টেম সেল প্রতিস্থাপন করে দেওয়া হয়। তারপরে যে জিন থেরাপি হয় তার নাম স্টেম সেল জিন থেরাপি। এর সাইডে আর্থারাইটিস, প্যারালাইসিস, অ্যালজাইমার, তারপরে দেখা যায় ডায়াবেটিস, তারপরে সিকল সেল অ্যানিমিয়া প্রভৃতি রোগ প্রতিরোধ করা যায়। ক্লিয়ার? এবার আমরা দেখব যে কিভাবে প্রয়োগ করা হয়। প্রথম এই জিন থেরাপি প্রয়োগ করা হয়েছিল সিড রোগ, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি রোগ, বা এর নাম হচ্ছে বাবল বয় রোগ। 1971 সালে ডেভিড ভার্টার নামক একটা শিশু লিঙ্গ সংযোজিত এই সিড রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এই রোগের প্রধান লক্ষণ হল এরা তীব্র, সাধারণত কি দেখা যায়, তীব্র রোগ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতায় অক্ষম, ক্ষতিগ্রস্ত রোগ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা, কারণ লিম্ফোসাইটের বৃদ্ধি অসম্পূর্ণ থাকে। লিম্ফোসাইটের মধ্যে একটা বিশেষ জিন থাকে না, যে জিনটা অ্যাডিনোসিন ডিয়ামাইনের উৎসেচক সংশ্লেষ করে। যাই হোক, সেই শিশু জন্মগ্রহণ করে। 12 বছর যাবৎ তাকে প্লাস্টিক বাবেলের মধ্যে রাখা হয়েছে, যাতে বাইরের তো কোনো জীবাণু সংক্রমণ না করে, কারণ তার মধ্যে তীব্র রোগ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতার অভাব ছিল। সেই জন্য এই রোগের নাম হয় বাবল বয় ডিজিজ। তো এই সিড রোগ বা বাবল বয় ডিজিজ এর ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হয় এই জিন থেরাপি, সেটা আমি আলোচনা করব। এই পদ্ধতি প্রথম 4 বছর একজন শিশু কন্যার দেহে প্রয়োগ করেছিলেন মাইকেল ব্লিস এবং ডাব্লিউ অ্যান্ডারসন। 1990 করে তারা সফল হয়েছে। কিভাবে? দেখো, টি লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকা, যার থেকে সুস্থ মানুষের টি লিম্ফোসাইট থেকে এডিএ জিন সংগ্রহ। এডিএ জিন মিনস যে জিন অ্যাডিনোসিন ডিয়ামাইনের উৎসেচক সংশ্লেষ করে, সংগ্রহ করেছে। এই জিনের সঙ্গে প্লাজমিক ভেক্টরের সংযুক্তি ঘটিয়ে এডিএ জিনযুক্ত প্লাজমিক ভেক্টর সৃষ্টি করা হয়েছে। এবার এর সঙ্গে নিষ্ক্রিয় রেট্রোভাইরাস যোগ করা হয়েছে, অর্থাৎ এই নিষ্ক্রিয় রেট্রোভাইরাসের মধ্যে এডিএ জিনযুক্ত প্লাজমিক ভেক্টর প্রবেশ করছে। এইবার এই রেট্রোভাইরাসের মধ্যে, যার মধ্যে এডিএ জিন আছে, এর সংক্রমণ ঘটানো হয়েছিল এই সিড রোগীর দেহ থেকে। তারা কি নিয়েছিল? এই অক্ষম এডিএ জিনযুক্ত টি লিম্ফোসাইট কোষ। সিড রোগীর দেহ থেকে এডিএ জিন, এই রোগীর এডিএ জিনযুক্ত অক্ষম এডিএ জিন, অর্থাৎ মানে কি তার দেহে এডিএ জিনযুক্ত কোষ নেই। সিড রোগীর দেহ থেকে এই টি লিম্ফোসাইট কোষে এই রেট্রোভাইরাসের সংক্রমণ ঘটানো হয়েছে। সুতরাং এই যে টি লিম্ফোসাইট কোষ
তার মধ্যে প্রবেশ করেছিল এই এডিএ জিন যুক্ত এডিএ জিন প্রবেশ করেছে। এই পি কোষে এডিএ জিনের স্থানান্তর শিশুর দেহ থেকে নেওয়া হয়েছিল টি লিম্ফোসাইট কোষ, যার মধ্যে কি ছিল? এডিএ জিন ছিল। এই রেট্রোভাইরাসের দ্বারা সুস্থ মানুষের এডিএ জিনকে এই টি কোষে স্থানান্তর করা হয়েছে। এইবার এই এডিএ জিন যুক্ত টি কোষের কর্ষণ মাধ্যমে রেখে সংখ্যা বৃদ্ধি ঘটানো হয়েছিল এবং ওই যে এডিএ জিন যুক্ত টি কোষ এবার এই যে অসুস্থ শিশু, এই অসুস্থ শিশুর দেহে প্রতিস্থাপন করা হয়েছে। ফলে সেই শিশুটি যে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি রোগে ভুক্ত তা থেকে সে নিষ্কৃত হয়। কিন্তু এই পদ্ধতির একটা অসুবিধা আছে, টি লিম্ফোসাইটের আয়ুষ্কাল বেশি দিন না। সুতরাং এই পদ্ধতি কিন্তু তাদের বারবার প্রয়োগ, এই অসুবিধা দূর করার এইখানে এই যে সিড্রোমিন অক্ষম এডিএ জিন যুক্ত কোটি কোষ, এটার বদলে ওই শিশু অস্থিমজ্জা থেকে এডিএ জিন বিহীন কি বিশেষ করে ওই যে অস্থিমজ্জার অবিভেদিত প্লুরিপোটেন্ট সেল বা স্টেম সেল এটা নেওয়া হয়েছে। অস্থিমজ্জা কি নেওয়া হয়েছিল? স্টেম সেল, যার মধ্যে কি নেই? এডিএ জিন নেই। এর বদলে তবে রেট্রোভাইরাস কার সংক্রমণ ঘটায় কারণ হয়েছিল? ওই শিশু সিড রোগাক্রান্ত শিশুর স্টেম সেলে, যার মধ্যে এডিএ জিন নেই, স্টেম সেলের সংক্রমণ ঘটানো হয়েছে। ফলে এখানে টি কোষের বদলে স্টেম সেলে কি হয়েছিল? এডিএ জিনের স্থানান্তর ঘটে। এইবার এডিএ জিন যুক্ত এই স্টেম কোষ এর কর্ষণ সংখ্যা বৃদ্ধি ঘটানো হয়েছে। সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে এডিএ জিন যুক্ত এই স্টেম সেলকে আবার ওই অস্থিমজ্জায় কি করা হয়েছিল? সেখানে দেহে প্রবেশ করিয়ে এই স্টেম সেলে প্রবেশ করানো হয়েছিল। কোথায়? অস্থিমজ্জার কোষে প্রতিস্থাপন করা। ফলে ওই এডিএ জিন যুক্ত স্টেম সেল থেকে যে টি লিম্ফোসাইট তৈরি হয়েছিল সবার মধ্যে কিন্তু এডিএ জিন ছিল। ফলে ওই শিশুটি এই বাবুল বয় ডিজিজ থেকে রক্ষা। এই হলো পদ্ধতি বা প্রয়োগ। এছাড়া এই পদ্ধতি প্রয়োগ করা দেখা যায় অ্যাথেরোস্ক্লেরোসিস এই রোগে রেট্রোভাইরাসের দ্বারা ত্রুটিমুক্ত জিনকে রক্তবাহের প্রাচীরের গায়ের কোষে প্রবেশ করিয়ে রক্তবাহে রক্ততন্ত্র বা থ্রম্বোসিস রোধ করা, এক্ষেত্রে প্রয়োগ করা। সিস্টিক ফাইব্রোসিস রোগে নিষ্ক্রিয় রেট্রোভাইরাসের দ্বারা নাসাপথের মধ্যে ত্রুটিমুক্ত জিনকে প্রবেশ করিয়ে সিস্টিক ফাইব্রোসিস রোগ প্রতিরোধ করা যায়। আবার এই সিড বা বাবল বয় রোগের ক্ষেত্রেও এটা প্রয়োগ করা হয়। এটা সাধারণত জিন থেরাপির মাধ্যমে এটা প্রয়োগ করা হয়। এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের সাধারণত বিভাজন ক্ষমতা বৃদ্ধি করা হয়। ওর মধ্যে এডিএ জিন প্রবেশ করে, ফলে অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ উৎসেচক তৈরি। এর মূল উদ্দেশ্য চারটে: এক, বংশগত রোগ নিরাময় ও প্রতিকার করা; দুই, মিউটেড কোষকে সাধারণত স্বাভাবিক জিন দ্বারা প্রতিস্থাপন করা বা বংশগত রোগের তীব্রতা থেকে ব্যক্তিকে রক্ষা করা। আবার আরেকটা, বংশগত রোগের জিনকে সাধারণত তার বহিঃপ্রকাশে বাধা সৃষ্টি করে ব্যক্তিকে এই রোগের হাত থেকে রক্ষা করা। যদি এই পর্যায়ে চিকিৎসা করা যায়, মানুষ কিন্তু বংশগত রোগ থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যাবে।
অদূর ভবিষ্যতে এই থেরাপি মানব সমাজের ক্ষেত্রে একটা আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়াবে। সমস্ত বিজ্ঞানীরা এই পদ্ধতি নিয়ে কাজ করছেন এবং অদূর ভবিষ্যতে মানব সমাজ যদি এই রোগ থেকে এই পদ্ধতির সাহায্যে উপকৃত হয়, তাহলে সে কিন্তু চিরতরে সেই রোগ থেকে মুক্ত হবে। বর্তমানে বিভিন্ন রোগকে প্রিভেনশন করা হয়, এই রোগ যে আর হবে না সেরকম কিন্তু কোনো গ্যারান্টি ডাক্তাররা দিতে পারেন না, কারণ জিনগতভাবে এই রোগের নিরাময় এখনো পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। শেষ করছি, ভালো।